জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি আখলাকুস সাফা। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জামায়াত আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট নিয়ে দিনভর তোলপাড়। নিন্দা প্রতিবাদে ছাত্রদল যুবদলের কর্মসূচি। জামায়াত বলছে বিতর্কিত সে পোস্ট আমির করেননি, বরং আইডি হ্যাকড হয়েছে। বিএনপির প্রশ্ন, পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? জামায়াতের টিপ্পনি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। পুলিশ বলছে তারা তদন্ত করছে। কে বা কারা কিভাবে দিল সে পোস্ট? পরের প্রশ্নগুলোর উত্তরই বাকি। ভোটের মাঠে বড় ফ্যাক্টর তাহলে নারী। ওদিকে ভোটের বাকি আর মাত্র 11 দিন। আজও 3টি জেলায় নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন 30 জন। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন 4 জন। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম 10 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, এবং আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং ঢাকা 18 আসনের প্রার্থী। ডাক্তার মনীষা চক্রবর্তী, বরিশাল 5 আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী। শুরুতেই যেতে চাই শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের কাছে। আপনি শুনছিলেন আলোচনার যে বিষয়বস্তু, যেটি দিয়ে আমরা শুরু করতে চাই, তাহলে সেই পোস্ট কে দিল, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের জায়গা থেকে যদি বলি, জামায়াত ইসলামের প্রশ্নে আপনাদের প্রশ্ন, 9 ঘন্টা পর কেন হ্যাকিংয়ের দাবি করা হলো? জামায়াত বলছে গভীর ষড়যন্ত্রের কথা, এবং তাৎক্ষণিকভাবে আপনাদের প্রতিবাদ কর্মসূচিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। জামায়াতের এই মন্তব্য এবং অভিযোগ, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? না, ধন্যবাদ। আমি যারা শুনছেন, যারা দেখছেন, সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দেখেন, নারী নিয়ে জামাত ইসলামের এই বিতর্কিত অবস্থান, এটা আজকে নতুন কিছু নয়। আমরা যদি জামাত ইসলামের রাজনীতিতে খেয়াল করি, শুরু থেকেই তারা নারী বিদ্বেষী, তাদের যে বক্তব্য, তাদের যে অবস্থান, দীর্ঘদিন যাবৎ তারা তাদের অবস্থান নারীদের বিদ্বেষী। একটা সময় তারা বলছে তারা নারী নেতৃত্ব মানে না, নারী নেতৃত্বের অধীনে তারা কোনো কার্যক্রম করতে চায় না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেটি বাস্তবতা, সেটি হচ্ছে যে এখন ভোটের রাজনীতিতে নারীর একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশের ভোটারের অর্ধেক হচ্ছে নারী, যে কারণে তারা আগের অবস্থান থেকে কিছুটা সরিয়ে এসে নারীদের পক্ষে কথা বলার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের মূল যে অবস্থান, সেটি কিন্তু নারী বিদ্বেষী অবস্থান। এখন আমরা আমাদের বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় নারীদের নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন, চিন্তা চেতনা উপস্থাপন করেছেন, তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা নারীদের নিয়ে সম্ভাবনাময় কিছু কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি দেখি, গত 2 দিন আগে জামাত ইসলামের আমির মহোদয়কে একটি প্রশ্ন করা ছিল যে জামাত ইসলামের যে নেতৃত্ব, সেখানে নারীদের সুপ্রতিষ্ঠিত করা হবে কিনা। সেখানেও কিন্তু জামাত ইসলাম আমির সাহেব বলেছেন যে না, নারীদের নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করা হবে না। কিন্তু তারা আবার ভোটের রাজনীতিতে এসে নারীদের পক্ষে কথা বলার চেষ্টা করছেন। আর যেটি তাদের অবস্থান, মূলত অবস্থান, সেটি কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ফেসবুক আইডিতে যে কমেন্টস এসেছে, আমি মনে করি সেখানে তাদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। যদিও বলা হচ্ছে যে এটি হ্যাক হয়েছে, আমির সাহেবের মোবাইল অ্যাকাউন্ট অত্যন্ত সতর্কতার সাথে চালানো উচিত। সেটি অন্য কেউ হ্যাক করে সেখানে একটি পোস্ট দিবে, এটা আসলে আমরা যথাযথ সঠিক মনে করি না। এটা আসলে অনেকটা অসম্ভব ব্যাপার। আর আরেকটি বিষয় যেটি আপনার বক্তব্যে এসেছে, আমি শুনছি, কিন্তু আপনি এখন যতটুকু বললেন, আমি তার জায়গা থেকেই যদি জানতে চাই, সেটি হচ্ছে তার মানে আপনি এবং বিশ্বাস করছেন যে জামায়াত আমির নিজেই পোস্টে দিয়েছেন?
নিঃসন্দেহে ওনার আইডি থেকে এটি হয়েছে। এটি কিন্তু ওনারা যথাযথভাবে দুঃখ প্রকাশ করে বা তাদের অবস্থান পরিষ্কার করে কিছু বলে জাস্ট বলেছে তারা এটি হ্যাক হয়েছে। আমরা মনে করি এখন তারা তো দাবি করছে যে এটা তারা দেয়নি, এটা হ্যাকড হয়েছে, সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করার তো সুযোগ নাই। আবার যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই, নির্বাচনের এই সময় তার আইডি থেকে তিনি নিজে এই ধরনের শব্দ ব্যবহার করবেন? আমি কিন্তু বলার চেষ্টা করেছি যে ওনাদের অবস্থানটা যদি ওনাদের রাজনৈতিক অবস্থানটা আমরা অতীত থেকে দেখি, তাহলে ওনাদের রাজনৈতিক অবস্থানটা অতীত থেকেই নারী বিদ্বেষী। তো সেই ক্ষেত্রে এখন ভোটের রাজনীতিতে এসে ওনারা হয়তো অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনাদের অবস্থান কিন্তু পরিষ্কার। যে আমি বললাম যে গত 3 দিন আগে আমির পদচারী বলেছেন যে ওনাদের নারী নেতৃত্বে আমিরের জায়গায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করা যাবে না, এবং ওনারা নারীদের যে সম্ভাবনার কথা বলেছেন সেখানেও কিন্তু মানে ভিন্নতা আছে। এই যে ওনাদের দ্বিমুখী অবস্থান, এটা এটা আমাদের ধারণা এবং সাধারণ মানুষের ধারণা যে আমির মহোদয়ের আইডি থেকে যে কমেন্টসটি করা হয়েছে এটা হয়তো ওনারই কমেন্টস, পরবর্তী সময় উনি চাপের মুখে হয়তো ওনার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন। জি, আমরা যেতে চাই মোহাম্মদ শামসুজ্জামান হেলালির কাছে। আপনি নিশ্চয়ই শুনেছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন তিনি যেই জবাবগুলো দিয়েছেন সেগুলোর প্রেক্ষিতেও তো আপনি বলতেই পারবেন। সেটি হচ্ছে 9 ঘন্টা পর হ্যাকিংয়ের দাবি তোলা হলো, এই প্রশ্নটা করেছে বিএনপি। বিএনপি এই সন্দেহকে কিভাবে খণ্ডন করবে? বিএনপির এই সন্দেহকে আপনারা কিভাবে খণ্ডন করবেন? ধন্যবাদ। আমি প্রথমত আপনার দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাতে চাই। এরপর আমি যে বিষয়টা বলতে চাই, আমরা জামাত আমিরকে যেভাবে চিনি জানি এবং আগের বক্তব্য বেশি মিডিয়ায় না আসলেও বিগত 1.5 বছর ধরে তিনি যেই ভাষায় কথা বলেছেন এটি তার সাথে এই যে টুইটারের যে ভাষা এটার সাথে কোনো মিল নেই। এবং আমির জামাত এই ধরনের শব্দ চয়ন করবেন এটি বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে না। ওনারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার জন্যই এই অভিযোগটাকে সামনে এনেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, আপনি বলছেন যে রাজনৈতিক প্রতিপক্ষ, উনি আরো বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে বিতর্কিত অবস্থান আপনারা পরিবর্তন করার চেষ্টা করছেন, ভোটের মাঠে নারী নেতৃত্ব নিয়ে আপনাদের ভিন্নতা, একই কথা এবং দ্বিমুখী আচরণ, এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন? আমাদের নারী নেতৃত্বের ব্যাপারে বিধান স্পষ্ট। আমাদের আমিরে জামাত কখনো নারী হবেন না, কিন্তু আমাদের নারী নেতৃত্বের ব্যাপারে নারী যেখানে নেতৃত্ব দিতে পারে প্রত্যেকটি জায়গায় আমরা নারীদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিচ্ছি। এটি হয় আমাদের পুরুষদের অধীনে যে দায়িত্ব যেখানে যার আছে সেখানে নারীরা নেতৃত্ব দিচ্ছে। আর আমাদেরকে যে কথাটা বলা হচ্ছে বিতর্কিত ভূমিকা রাখছি, আমি শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলতে চাই যে আমরা আমাদের নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় দেখি। আমরা আমাদের নারীদের মর্যাদাহানি হয় এমন কোনো আচরণ আমাদের দিয়ে কখনো সংগঠিত হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। ওনারা যারা আজকে নারীর ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন তাদের ওখানেই নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমরা 2-3 দিনের পত্রপত্রিকা, নিউজ পেপার, টিভি চ্যানেল দেখলে দেখতে পাই তারা আমাদের নেকাব পরা নারীদের নেকাব নিয়ে হিজাব নিয়ে টানাটানি করছেন। আবার কোনো জায়গায় 2 পায়ে শুধুমাত্র ভোটের প্রচারণায় যাওয়ার কারণে 2 পায়ে নারীদের পেটে লাথি দিচ্ছেন। ওনারা কিভাবে নারীদেরকে সম্মান করলো আমি আপনার মাধ্যমে তাদের কাছে জানতে চাই। তাদের এই দ্বিমুখী নীতি এবং তারাই দ্বিমুখী নীতি আচরণ করে। আর উদর পিণ্ডি বুদর গাড়ি ছাড়ার জন্য সবসময় সবকিছুকে জামাতের উপর দিয়ে তারা চালিয়ে দিতে চায়। আমির জামাত একজন সুশিক্ষিত মানবিক মানুষ, তিনি কখনো নারীদের ব্যাপারে অশালীন, অসংলগ্ন কখনো কোনো আচরণ, শব্দচয়ন তার দ্বারা হয়নি। ভোটের আগে তো এগুলো পরের কথা, তার দ্বারা কখনো নারী অসম্মানিত হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং জামাত কর্তৃক কোথাও কোনো নারী অসম্মানিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ নারীদেরকে আমরা
শ্রদ্ধা, তারা আমাদের মায়ের জাতি, তারা কখনো আমাদের ডাইরেক্ট মা, কখনো আমাদের সন্তানের মা। এই কারণে আমরা মায়ের জাতিকে সবসময় আমাদের মাথার উপর তুলে রাখি। শুধুমাত্র রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে বলার কিছু থাকে না, তখন নারীদেরকে নিয়ে নানা আচ্ছা, রকমের আমার কথা একটা বলে। প্রশ্ন আছে, যেমন বিশ্ববিদ্যালয়- হচ্ছে আপনারা বলছেন যে আমিরের জামাত কখনো কোনো নারী হবেন না, এটা জামায়াত আমির নিজেও বলেছেন, এবং এর তিনি সংক্ষিপ্ত একটি ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু ধরেন আপনাদের যারা নারীরা যারা রাজনীতি করছেন, আজকেও আমরা দেখলাম নির্বাচন কমিশনে গিয়েছিলেন তারা, নারী নেত্রী যারা, এবং তাদের কিন্তু পদ আছে। তো জামায়াতে ইসলামীতে ঠিক কোন পদ পর্যন্ত নারী যেতে পারবে, তারপর যেতে পারবে না বলেন তো? আমাদের এখানে নারীরা, মহিলা সেক্রেটারি আমাদের এখানে আছেন অলরেডি। আমাদের মহিলা বিভাগের সকল নেতৃত্ব নারীরাই দেন। আমাদের নারীদের নেতৃত্ব পুরোটাই নারীরা দেন। আমিরের অধীনে মহিলা বিভাগীয় সেক্রেটারি তিনিই নারীদের সকল নেতৃত্ব দেন। এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান চালাই, আমাদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমাদের নারীরা পদায়ন হচ্ছে। আমাদের আমির জামাতের স্ত্রী একজন ডাক্তার, আমাদের নাইবা আমিরের স্ত্রী ডাক্তার, আমার ওয়াইফ একজন শিক্ষিকা। আমরা আমাদের নারীদেরকে কর্মক্ষেত্রে নিরাপদ দেখতে চাই, সুন্দর দেখতে চাই। মানে তারা হচ্ছেন শুধুমাত্র নারী যারা আছেন সেই নারী যে শাখাটা বলছেন সেখানেই তারা নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু ওভারঅল জামায়াতে ইসলামী অথবা জেলা জামাত, উপজেলা জামাত, সেসব জায়গায় কোনো নেতৃত্ব আসতে পারবে না বলছেন? না, এটাই তারা উপজেলা, জেলা, কেন্দ্র সব জায়গায় নারীদের নেতৃত্ব দিচ্ছে আমাদের এখানে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই আরিফুল ইসলাম আদিবের কাছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি প্রার্থী, 11 দলীয় জোটের প্রার্থী, ঢাকা 18 আসন থেকে। আপনি শুনছিলেন আমাদের যে আলোচনা জামায়াতে ইসলামী এবং বিএনপির পক্ষ থেকে। যদিও আমরা আইডি হ্যাকড হওয়া নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেখানটাতে একটু পরে যাই। আবারও যদি মূল আলোচনার যেটি চলছে সেটির মধ্যে যদি ফেরত আসি, সেটি হচ্ছে নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, যেই কথাগুলো আলোচনায় আসছে, এই জায়গায় এনসিপির অবস্থানটা কি? আপনারা জামায়াতের সঙ্গে জোটে আছেন? এনসিপির নেতৃত্ব নিয়ে খুব অবস্থান ক্লিয়ার এবং সেটা খুব প্রতীয়মান, দৃশ্যমান। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলোর ভিতরে সর্বোচ্চ যে ডিসিশন মেকিং যে বডি, যেমন ধরেন বিএনপির স্থায়ী কমিটি, জামাতের নির্বাহী পরিষদ, তেমনি এনসিপির হচ্ছে রাজনৈতিক পরিষদ। এই রাজনৈতিক পরিষদ সর্বোচ্চ ডিসিশন মেকিং এ আপনি যদি বিশ্লেষণ করেন, আপনি বিএনপির 16 জনের ভিতরে একজন দেখবেন, সেলিমা রহমান, তিনি শুধু স্থায়ী কমিটির সদস্য। জামাত ইসলামীর 19 জন নির্বাহী কমিটির সদস্য, সেখানে অবশ্য কোনো নারী সদস্য নেই। আমরা যদি বাম সংগঠনগুলো দেখি, সিপিবি কিংবা বাসদ, সেখানেও খুব বেশি সংখ্যক উল্লেখযোগ্য তেমন নেই। মানে একেবারে মূল ডিসিশন মেকিং বডিটা, যেটা কোর। আর গণসংহতি আন্দোলনেরও 7 জনের একজন নারী আছেন। এনসিপির সর্বোচ্চ ডিসিশন মেকিং বডিটা আগে ছিল 10 সদস্যের, সেখানে আমাদের 3 জন নারী ছিলেন। তার মানে এনসিপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটি, সেখানে 30% নারী সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত গ্রহণ বডিতে আছেন। এবং পরবর্তীতে আমাদের এখন সেটি 10 সদস্যের আছে। ফলে নেতৃত্বে, নারী নেতৃত্বের ক্ষেত্রে এনসিপি যেহেতু মধ্যপন্থী দল হিসাবে গণঅভ্যুত্থান পরবর্তীতে তরুণদের নেতৃত্বে গঠিত হয়েছে, ফলে সেখানে নারী পুরুষ হিসেবে খুব বেশি আলাদা আপনার হচ্ছে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না, সমানভাবেই দেখা হয় যে নেতৃত্বের জায়গাটি থেকে। জি, সেই জায়গা থেকে আপনি পলিসি মেকিং এর কথাও যেটি বলছিলেন, যদি আমরা পলিসি মেকিং এ যাই, মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা, সেখান থেকেই ধরেন ক্ষমতায়ন। পার্টি তো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বডি দ্বারাই চলে, যে সর্বোচ্চ জায়গাটা যেটা আর কি, সেই জায়গায় সর্বোচ্চ সংখ্যক নারী হচ্ছেন এনসিপি বর্তমান বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখন সেই জায়গা থেকে যদি আপনি জামায়াতের বক্তব্যটা এবং জামায়াতের যে অবস্থানটা, সেই অবস্থানটার বিষয়ে আপনার আসলে কি মন্তব্য হবে? যে তারা বলছেন যে নারীর ক্ষমতায়ন হবে, সম্মানের কথা বলছেন, নারীর অধিকারের কথা বলছেন, কিন্তু আবার নারীকে পলিসি মেকিং এর জায়গা থেকে সেই জায়গাটা তিনি বলছেন যে তারা এটা হতে দেবেন না কখনোই। এই জায়গায় আপনি কি বলবেন, জোটসঙ্গী আপনাদের? না, এখানে আমাদের বলতে কি, আমাদের দল তো আর প্রত্যেকটা দলের আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে এরকম বিশ্লেষণ দেয় না।
যে প্রত্যেকটা বিএনপির জিয়া পরিবারের বাইরে কেউ মূল নেতৃত্বে আসতে পারবে না। বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে তো সবচেয়ে যোগ্য নেতৃত্ব সালাউদ্দিন আহমেদ হতে পারতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে পারতেন, কিন্তু তারেক রহমান কেন হলেন? ফলশ্রুতিতে সেটা নিয়ে তো কোশ্চেন করার সুযোগ নেই। প্রত্যেকটা দলের আলাদা আলাদা ইস্যু। ফলে আমি ব্যক্তিগতভাবে যে জায়গাটি বলবো যে জামাত তার নারীর ক্ষমতায়ন বা নারীর মূল্যায়নটা তার দলীয় বা ধর্মীয় দৃষ্টিকোণ মিলেই তার একটা দৃষ্টিভঙ্গি দাঁড়িয়েছে। সেটা অনুযায়ী সে তার দলের নেতা কর্মী রিক্রুট করা বলেন, মানুষের সামনে উপস্থাপন করেন, সেটা সে তার মতন করে। তো সেই জায়গাটি থেকে তার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ বডি যেটা বাহিরে প্রকাশমান হয় নির্বাহী কমিটির সদস্য, সেটা তারা তাদের মতন করেছে। ফলে তাদের পলিসির সাথে তো আমাদের পলিসির মানে এটা কৌশলগত জায়গায় যে আমাদের জোট হয়েছে, সেই জোটের জায়গা থেকে আমি কোনো বিরোধ দেখি না। বরঞ্চ তো খালেদা জিয়াকে মূল নেতৃত্ব মেনেই জামাত দীর্ঘ 22 বছর রাজনীতি করেছেন। বিএনপি জামাতকে সাথে নিয়ে একসাথে রাজনীতি করছেন। তখন তাদের মনে হয় না যে জামাত নারী বিদ্বেষী কিংবা হচ্ছে নারীর প্রতি আসলে তারা খুব অসদাচরণ করেন। তো এইটা এখন যেটি হয়েছে যে জামাতকে নিয়ে এক ধরনের রাজনৈতিক পলিটিসাইজ হচ্ছে। আওয়ামী লীগে রেখে যাওয়া যে ট্যাবু, যে দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে একটা দলকে দেখা, শুধু একটা দল না, ওভারঅল এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে নতুন কোন রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়াটা, তাকে যে দেখার ভঙ্গিটা, সেটা এখনো অনেকটা হচ্ছে আওয়ামী লীগের লেন্সের বাহিরে এখন আসতে পারে না। বিএনপি সেই লেন্সটা আয়ত্ত করার চেষ্টা করতেছে যে দেখার জায়গা থেকে। জি, আপনাকে ধন্যবাদ। ডাক্তার মনীষা চক্রবর্তীর কাছে যেতে চাই। বরিশাল 5 আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আপনি শুনছিলেন আলোচনা। জামায়াত ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা আজ বলেছেন নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না মেনেই রাজনীতিতে এসেছেন। শীর্ষ পদে নারীদের আসা গুরুত্বপূর্ণ নয়, ক্ষমতায়নটা জরুরি। ভোটের মাঠে আপনারা প্রচারণা করছেন, প্রচারণার মাঠে আছেন, নারী ভোটারদের বক্তব্যটা আপনার কাছে জানতে চাই, তারাও কি এমনটাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আসলে আমার মনে হয় যে যে আলোচনাটা প্রথমে করে নেওয়া দরকার সেটা হচ্ছে যে একটা গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আসলে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করছি বলে দাবি করি, সেই সংজ্ঞাটা আমরা মেনে চলি কিনা। আমরা কিন্তু বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করার যে জায়গাটি, সেইটি তো আসলে নিজেদের দলের মধ্যেও থাকতে হবে এবং সোসাইটিতেও থাকতে হবে। তো সেইখানে যদি এইরকম একটি ব্যারিয়ার শুরু থেকে থাকে, যেটা হচ্ছে যে এই পথ পর্যন্ত আপনি আসতে পারবেন, এরপরে আপনি আসতে পারবেন না, এটা তো আর কোনো ডেমোক্রেসির সংজ্ঞা হতে পারে না। এটা খুবই বৈষম্যমূলক একটি বিধান এবং এটি ডেমোক্রেসির যে বেসিক প্রিন্সিপাল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে এই বিষয়টি মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। এবং এই ধরনের বিষয় বারবারই যখন সামনে আসছে, তখন কিন্তু নারীদের দিক থেকে আপনারা দেখছেন যে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটি মিছিল হয়েছে, যেখানে নারীদের হাতে ঝাড়ু ছিল। অ্যাকচুয়ালি মানে এই ধরনের বক্তব্যের প্রতিক্রিয়া আমরা দেখি যে নারীরা কিন্তু ব্যাপকভাবে রিয়্যাক্ট করছে এবং অনেকে যে বিভিন্ন সময় নানান রকমের কথাবার্তা বলছেন। আমরা যখন এই আজকে নির্বাচন করতে গিয়ে তো আমাদের প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের মধ্যে এমনিতেও আমরা যাই, আর এখন তো আরো বেশি যেতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের বক্তব্য, 4 ঘন্টা কাজের জায়গায় 5 ঘন্টা কাজ, তারপর নারীদের কাজ করার দরকারই নাই, এই ধরনের বক্তব্যগুলি যখন আসছে, এটা যে কি পরিমাণ নিগৃহীত হচ্ছে, এই বক্তব্যটা যে কি পরিমাণে রিজেক্টেড হচ্ছে, মানে নারীরা যে কি ভাষায় এটাকে রিজেক্ট করছে, সেটা যদি আমাদের এই সমস্ত বক্তব্য যারা দেন তারা যদি একটু শুনতে পারতেন, বা তারা যদি আসলে একটু শুনতেন, তাহলে আসলে তারা বুঝতেন যে আসলে তারা নারীদের মানসিক অবস্থা থেকে কতখানি ডিস্টেন্সে আছেন। তো এই বিষয়টা যেরকম ঠিক, আবার আরেকটা বিষয় ঠিক যে ধরেন এই ধরনের বক্তব্য আসলে অনেক দলই প্রতিক্রিয়া দেয়, এটা ঠিক। কিন্তু আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে নারীদের সম্পত্তির সমান অধিকার, নারীদের এই যে সিরো সনদের যে সংরক্ষিত ধারা, এটা তুলে নেওয়ার দাবিতে যখন কথা বলি, তখন কিন্তু আমরা পাশে, আজকে যারা অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন, তখন কিন্তু আমরা পাশে কাউকে পাই না। তখন কিন্তু আমরা একটু একা হয়ে যাই। তখন নারীদের সমান অধিকারের দাবিটা যখন আমরা করি, তখন কিন্তু নারীদের প্রতি আজকে যে সিম্পাথাইজারদের অনেককে দেখা যাচ্ছে, সেই সিম্পাথাইজাররা কিন্তু সেই দাবিটি করেন না। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন যখন হলো, তার বিরুদ্ধে সোহরাওয়ার্দী সমাবেশে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হলো, সেখানে অনেকে গিয়ে উপস্থিত হয়েছেন, অনেক দলের নেতারা সেখানে, প্রমিনেন্ট নেতারা গিয়ে উপস্থিত হয়েছেন। এবং সেই সমাবেশ থেকে নারীদেরকে বেশ্যা বলা হয়েছে, সেই সমাবেশ থেকে নারীদেরকে, নারী কমিশনকে
একেবারে চরমতম নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দ যারা অনেক নিজেদেরকে নারীর অধিকারের পক্ষের বিশাল সেনানায়ক হিসেবে উপস্থাপন করেন, তারা কিন্তু সেখানে ছিলেন। ফলে আমরা বলতে চাই যে নারীদের অধিকারের বিষয়টি শুধুমাত্র একটা রাজনৈতিক বিষয় নয়, এটি একটি ধারাবাহিক সংগ্রামের বিষয়, নারী অধিকার নিয়ে সিরিয়াসনেসের বিষয় যেটি আমাদের আছে। এবং একজন বলছিলেন যে তাদের সেন্ট্রাল কমিটিতে, সম্ভবত এনসিপির উনি বলছেন সেন্ট্রাল কমিটিতে অনেক নারী আছে, কিন্তু দেখেন যে তারপরেও কিন্তু তারা যখন জোটটি করলেন তখন কিন্তু আমরা সেই নারী সদস্যদের মধ্যে নানান রকম রিয়াকশন দেখেছি এবং ডিসিশন মেকিং প্রক্রিয়াটি ডেমোক্রেটিক হয়নি, নানান রকম কথা কিন্তু তখন আমরা শুনেছি। ফলে শুধুমাত্র একটি সংখ্যার হিসাবে নয়, শুধুমাত্র একটি পদায়নের হিসেবে নয়, শুধুমাত্র একটি রাজনৈতিক ইস্যু হিসেবে নয়, নারীদের অধিকার নিয়ে কাজ করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং সত্যিকার অর্থে সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করা, যেটি আসলে গণতন্ত্রের সত্যিকারের একটা প্রগতিশীল মানসিকতার বেসিক জায়গাটি আর কি। আমার মনে হয় যে যারা বিভিন্ন সময় এই বিষয়গুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন তারাও আসলে নারী অধিকারের বিষয়ে তাদের হিস্ট্রিটা কি, তারা আসলে কখনো সম্পত্তি সমান অধিকারের দাবি করেছেন কিনা, নারীদের ক্ষমতায়নের জন্য তারা কি উদ্যোগ নিয়েছেন, সেগুলিও আসলে একটু বিবেচনায় আনা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে অভিযোগ যে আপনারা এখন জামায়াতে ইসলামীর এমন অনেক বিষয় খুঁজে খুঁজে বের করেন, এমন অনেক অভিযোগ তুলে আনেন যেগুলো এতদিন আপনাদের মুখ থেকে বের হয়নি। এই অভিযোগটা আদিব করছিলেন আমাদেরকে, এর জবাবে কি বলবেন? দেখুন, আমরা অভিযোগের রাজনীতি করি না। আজকের বাস্তবতায় জামাত ইসলামের নিজস্ব সক্রিয় কোনো রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জাতির সামনে পরিষ্কার না। জামাত ইসলামী একসময় বিএনপির সাথে জোট করে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। জামাত ইসলামের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আজকে তারা তাদের অবস্থান অন্য সরে গিয়ে তারা বিএনপি নিয়ে নানা কথা বলার চেষ্টা করছেন। জামাত ইসলামী একসময় আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছেন। এইখানে জামাত ইসলামের সক্রিয় অবস্থান আমরা কখনোই লক্ষ্য করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা অভিযোগের রাজনীতি করি না। আমরা মনে করি যে ভোটের মাঠে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেক এগিয়ে আছে। আমরা নির্বাচনের জন্য 17 বছর সংগ্রাম করেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের দাবিত হচ্ছি এবং নির্বাচনকে মাথায় রেখে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অভিযোগের রাজনীতি, যারা নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা কম তারা অভিযোগের রাজনীতিতে চলে গেছে। জামাত ইসলাম নিয়ে আমরা অভিযোগ করি বা অন্য কাউকে নিয়ে অভিযোগ করি, আমার কাছে মনে হয় এই কথাটা সঠিক না। আমরা ভোটের মাঠের রাজনীতি করছি। হ্যাঁ, তারা যখন বিএনপি নিয়ে নানা অভিযোগ তোলে তখন সেটির জবাব হয়তো আমাদের নেতৃবৃন্দ দেওয়ার চেষ্টা করে না, কিন্তু এই যে জামায়াত নারী বিদ্বেষী, এই যে জামায়াতকে এই যে ট্যাগটা দেওয়া, এই ট্যাগটা দেওয়াই বা আপনারা যে শুরু করলেন, এটাই বা কেন? যেটা এই প্রশ্নের মধ্যে উঠে এসেছে, জামাত নারী বিদ্বেষী আপনারা বলছেন কিন্তু আগে বলেননি। না, জামাত তো নারী বিদ্বেষী, অবশ্যই জামাত নারী বিদ্বেষী আমি সেভাবে বলবো না। জামাত নারী বিদ্বেষী নয়, নারীর পক্ষে জামাতের অবস্থান কিন্তু এখনো পরিষ্কার না। জামাত কখনো নারীদের পক্ষে কথা বলে, আবার কখনো নারীদের বিপক্ষে কথা বলে না। জামাতের আমরা যদি বিগত রাজনৈতিক অবস্থান দেখি, তারা নারী নেতৃত্ব মানবে না, নারী নেতৃত্বে আসা যাবে না, নারী নেতৃত্বে প্রতিষ্ঠিত করা যাবে না, নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না, এই জাতীয় অবস্থানই তাদের ছিল। আজকে যদি ভোটের মাঠে আমরা দেখি, তারা নারী নিয়ে নানা কথা বলার চেষ্টা করছেন, অর্থাৎ নারীদেরকে ভোটের মাঠে ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু অন্যত্র তারা নারীদেরকে কোথাও প্রতিষ্ঠিত হতে দিতে চান না। আজ দেখেন, এখানে বলা হয়েছে যে আপনার ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল তারা দাবি করে, হয় এইবার তাদের মনোনয়নে একজন হিন্দুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই যে তাদের দ্বিমুখী অবস্থানগুলোর কারণে আজকে জাতির মনে শঙ্কা দেখা দিয়েছে। তাদের অবস্থান নিয়ে জাতির মনে নানা প্রশ্ন উঠেছে। এটা বিএনপির প্রশ্ন তোলে না, বিএনপি প্রশ্ন তোলা রাজনীতি করে না, অভিযোগের রাজনীতি করে না। তা আমি যেটি বলতে চাই যে ভোটের মাঠেই নারীকে ব্যবহার করার জন্য তারা নানামুখী কথা বলছে, কিন্তু আমরা অতীত অবস্থান থেকে দেখেছি যে জামাত সবসময় নারী বিদ্বেষী। আপনি নারীকে, আপনার পয়েন্টটা পেয়েছি। আমরা একটু শামসুজ্জামান হেলালির কাছে যেতে চাই। শামসুজ্জামান হেলালি, আপনি শুনছিলেন জামায়াতের অবস্থান এখনো পরিষ্কার না, নারী ইস্যুতে ভোটের মাঠে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে, আচরণ দ্বিমুখী, এগুলো যেমন আছে। আপনাদের যদি বক্তব্যে যাই, সেটি হচ্ছে যে আপনারা নারীর অধিকার রক্ষার অঙ্গীকার করছেন।
করছেন, বিশেষ করে জামায়াত আমির যতগুলো জনসভায়, নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করছেন, সবগুলো জনসভায় তিনি নারীর অধিকার এই বিষয়গুলোকে তিনি আলাদা করে প্রায়োরিটি দিচ্ছেন। আমাকে একটা জিনিস বলবেন, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, প্রথম 100 দিনে নারী ইস্যুতে আপনাদের এক্স্যাক্টলি কি কি প্ল্যান? এটি কেন্দ্রীয় যে আমাদের ইস্তেহার, এই ইস্তেহার ঘোষণা হওয়ার পরে আপনারা ভালোভাবে জানতে পারবেন। আমাদের 100 দিনের কর্মসূচির ইস্তেহারটা এখনো আমার সামনে ক্লিয়ার না, এটা আসার পর আপনি জানতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, জামাত যদি ক্ষমতায় আসে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, প্রথমত নারীরা সর্বক্ষেত্রে নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে, তাদের অধিকার নিশ্চিত হবে। তাদের শুধু ভোটের অধিকার না, তাদের প্রতিটি এই নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত হবে? যেমন অনেকেই প্রশ্নটা করেন, সেটি হচ্ছে যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিতের কথা বলে আপনি এমন কাউকে বলবেন কিনা যে ডোন্ট গো দেয়ার, অথবা হচ্ছে তুমি এভাবে যেও না ওভাবে যাও, এটাও তো নিরাপত্তা রক্ষার একটা টুল। আপনারা কি এমনভাবে নিরাপত্তার বিধান করবেন নাকি নারী নারীর মতো চলাফেরা করতে পারবেন? নারী নারীর মতোই চলাফেরা করবেন, তিনি তার স্বাধীন সত্তা নিয়ে চলাফেরা করবেন। তার মানুষ হিসেবে যে মর্যাদা, তার মর্যাদার কোথাও কোনো ঘাটতি হবে না, তার চলার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না, তিনি কর্মক্ষেত্রে নিরাপদ থাকবেন, তার যার যার জায়গায় তিনি নিরাপদে কাজগুলো করতে পারবেন, তার স্বাধীন সত্তা নিয়ে এখানে প্রশ্ন আসবে না। আজকে আমাদের বন্ধুরা যে কথাটা বারবার বলছেন, আমরা নারীদেরকে ভোটের মাঠে ব্যবহার করছি, আমরা নারীদেরকে তো ভোটের মাঠে ব্যবহার করছি না, আমাদের নারী সদস্যরা ভোটার প্রচার কাজ করছেন। বরং আমি ওনাদের বিরুদ্ধে বলি, ওনারাই বরং বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে এনে ভাড়া করে ভোটের মাঠে ব্যবহার করছেন। এর আগে আমরা ডাকসুতে দেখেছি 2-3 জনকে এনে একদিকে কথা শিখিয়ে দেওয়া হচ্ছে, ওই কথাগুলো উনি বলতে পারছেন না ঠিক মতো। আমি এভাবে চাকসুতেও দেখেছি, রাকসুতেও দেখেছি, যোগসুতেও দেখেছি, তারাই বরং বাড়াটি এনে বিভিন্নভাবে নারীদের সম্মানহানি করছেন। আমরা কোনো নারী ভাড়া করে এনে কোনো কাজে লাগাচ্ছি না, আমাদের নারী সদস্যরাই তাদের দায়িত্ব অনুসারে তার সংগঠনের প্রার্থীর জন্য, 11 দলীয় জোটের প্রার্থীর জন্য তারা প্রচারণা চালাচ্ছেন। এখানে আমাদের নারীবাদী যারা বিভিন্ন সময় আমরা দেখি অনেক সুন্দর সুন্দর চমৎকার কথা বলেন, যখন জামাতের কোনো নারী আক্রান্ত হন তখন কিন্তু তারা কোনো কথা বলেন না, এবং তারা নারীদেরকে 2 ভাগ করে ফেলেছেন। এর আগে আমরা দেখেছি 17 বছরে শিবির সন্দেহে মেরে ফেললে অনেকের মুখ দিয়ে একটা কথা বের হতো না। ঠিক এখনো আমি দেখছি, এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একজন 100 দর্শনের সেঞ্চুরি করলো। আমাদের নারীবাদী যারা নারীর ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তারা কিন্তু কোনো প্রতিবাদ করতে আমরা রাজপথে দেখিনি। তারা শুধু প্রতিবাদ করে, জামাত যখন কাজ করে জামাতের ব্যাপারেই তাদের সবসময় একটু বাড়তি সচেতনতা, জামাতের ব্যাপারেই তারা সবসময় বাড়তি কথা বলেন। আমি মনে করি এগুলো হলো রাজনৈতিক দ্বিচারিতা। এই সব সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা নারীদের যে সম্মান, যে প্রাপ্তি, যে নিরাপত্তা, সেই সামাজিক সুরক্ষা বলয় পুরোটাই জামাতের হাতে নিরাপদ, যেটি অন্যরা আমাদেরকে যতভাবে ব্লেম করুন না কেন, বাংলাদেশের নারীরা আজকে বুঝতে পেরেছে জামাত যদি ক্ষমতায় আসে তারা তাদের অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার পাবে। একই জায়গায় 2 জন চাকরি করে, নারী কর্মীর বেতন হয় 50%, পুরুষ কর্মীর বেতন হয় অনেক বেশি, কিন্তু এগুলো নিয়ে প্রগতিশীলদের যেভাবে কথা বলা দরকার ওইভাবে কথা বলে না। কিন্তু আমির জামাত যখন বললেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাকে বেশি সম্মানিত করা হবে, তখন সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে নানা ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। আমি মনে করি আমাদের বন্ধুরা যারা এখানে আজকে টকশোতে কথা বলছেন, রাস্তায় কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, নারীদের ব্যাপারে আরো সচেতন হই। প্রকৃত অর্থেই নারী স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, নারীদের মর্যাদার ব্যাপারে আমরা বিশ্বাস করি। আমরা নারীদেরকে আমাদের মজলিসে শুরা, কেন্দ্রীয় মজলিস শুরা, আমাদের কেন্দ্রীয় মজলিস শুরায় নারীদের 30% উপরে প্রতিনিধিত্ব আছে,
যেখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং আমাদের সিদ্ধান্তকারী বডিতে নারী নাই একথা ঠিক না। আমাদের তো মূল সিদ্ধান্তকারী গঠনতান্ত্রিক বডি হলো কেন্দ্রীয় শুরা, সেখান থেকে এটা নির্বাহী পরিষদে যায়। আমাদের ম্যাক্সিমাম সিদ্ধান্ত হয় মজলিস শুরায়। মজলিস শুরায় আমাদের নারী প্রতিনিধিত্ব আছে এবং ওনারা যথাযথভাবে সেখানে প্রতিনিধিত্ব করছেন এবং দারুণভাবে তারা তাদের সেখানে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে কোনো সংকট জি, নেই। আপনাকে ধন্যবাদ। সংকট শুধু আমাদের আপনার দিক থেকে আপনার উত্তরটা পেয়েছি। এর আগের পর্বে শামসুজ্জামান হেলালির যে বক্তব্য সেটি আপনি শুনছিলেন এবং বিএনপির যিনি আছেন তার বক্তব্য শুনছিলেন। সব শেষ কথা দিয়ে যদি বলি, প্রগতিশীলরা বৈষম্য দূর করার কথা বলেনি, যেটা জামায়াত বলেছে। জামায়াত নারীদের সিদ্ধান্ত নিতে দেয়। এই যে ফেব্রুয়ারি পলিটিক্স, আমাদের হাতে আর 11 দিন আছে নির্বাচনের, অর্থাৎ ভোটের দিনের। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে এসে এই বিষয়গুলো এখন আলোচনার টেবিলে, কিভাবে মন্তব্য করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নারীদের বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মানে আমি একটু ছোট ছোট করে একটু উত্তর দিতে চাই, তারপরে নির্বাচনের প্রসঙ্গে আসা। একটা আলোচনায় শুনলাম যে সেঞ্চুরিয়ান মানিক, যিনি ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন জাহাঙ্গীরনগরে, তার বিরুদ্ধে নাকি রাজপথে বামপন্থীরা আন্দোলন করেনি। আমি আসলে মানে খুবই বিস্মিত হয়েছি কথাটি শুনে, কারণ এই ধর্ষণ বিরোধী আন্দোলন জাহাঙ্গীরনগরের অন্যতম একটি মাইলফলক আন্দোলনটি, এবং সেই আন্দোলন নেতৃত্বটা বামপন্থীদের তো ছিলই, এবং সেটা একটু একটু ক্রেডিট নেওয়ার জন্য নয়, জাস্ট একটু ইতিহাসের কথাটা যদি বলি, আমাদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশেষ করে নারী নেত্রীরা সেই আন্দোলনে শুধু নেতৃত্ব দেয়নি, ক্ষমতাসীন থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্যাডার মানিককে ক্যাম্পাস ছাড়া করেছিল। সেটা কিন্তু আমাদের আমাদের বামপন্থীদের নেতৃত্ব আন্দোলন ছিল। আমি জানি না এখানে ফ্যাকচুয়াল এত মিসপ্রেজেন্টেশন হয়েছে, এটা খুবই দুঃখজনক আর কি। এবং ধরেন যে গত 17 বছরে যতগুলি ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে, সিলেটের এমসি কলেজের ধর্ষণ বলেন, বা এখানে হচ্ছে ধর্ষণ বিরোধী আন্দোলন তো সারা দেশে লং মার্চ পর্যন্ত করেছে, বামপন্থীদের নেতৃত্বে সেই লং মার্চ হয়েছে। কিন্তু এখন যারা ডাকসুর নেতৃত্বে এসেছেন, তারা কিন্তু সেই ছাত্রলীগের সাথেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হলে থাকার জন্য বা বিভিন্ন কারণের কথা বলে তারা কিন্তু সেই ছাত্রলীগের সাথে তখন মার্চ করেছে, যারা হচ্ছে কি এই ধরনের বিষয়গুলি নিয়ে অভিযুক্ত ছিল। ফলে আসলে নীতি কথা বলাটা সহজ, কিন্তু আসলে প্র্যাকটিসে সেটা কতটুকু দেখানো যায় সেটা হচ্ছে বিষয়। আবার নারীদের কম মজুরি নিয়ে বামপন্থীরা নাকি কথা বলেনি। আমি আসলে এই ধরনের মানে এটা আসলে তথ্যগত হতে পারে যে জানার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকতে পারে। নারীদের মজুরি নিয়ে আমরা ছাড়ার কথাটা আসলে কে বলেছে সেটা একটু জানতে চাই আমি আর কি। শ্রম সংস্কার কমিশনেও এবার কিন্তু আমাদের জানেন যে প্রতিনিধিরা ছিলেন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, তারা কিন্তু মেজরিটি হচ্ছেন বামপন্থী ব্যাকগ্রাউন্ডের, এবং সেখানে একটু নারীর সমমজুরি, নারীর এই গর্ভকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, সেই বিষয়গুলির যতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা কিন্তু বামপন্থীদের প্রগতিশীলদের লেগে থাকার কারণেই হয়েছে। এবং আমরা বলতে চাই যে নারীদের সমান মজুরির ক্ষেত্রে তারা সমান অধিকারের কথা আজকে যদি জামাত ইসলাম বলেন, অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাবো যে তারা সমান মজুরির কথা বলছেন, কিন্তু সম্পত্তি সমান অধিকারের কথাটি কি তারা বলবেন? যেহেতু তারা নারীর সমান অধিকারে বিশ্বাস করা শুরু করেছেন, সমান মজুরির দাবি করা শুরু করেছেন, তাহলে নিশ্চয়ই তারা সম্পত্তি সমান অধিকারের কথাও বলবেন। আমরা সেটার অপেক্ষায় থাকবো আর কি। কারণ এখন পর্যন্ত আমরা ছাড়া আর কি ছাড়া আর কেউ এটি বলছে না। এটি যদি হয়, এটি আমি মনে করবো একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। যেহেতু তারা মজুরির ক্ষেত্রে সমান চান, আশা করি তারা সম্পত্তির ক্ষেত্রে সমান চাইবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নির্বাচনের আগে তো ধরেন যে নির্বাচনের শুরুর থেকেই যদি বলি যে এখানে নারী প্রার্থী, আপনি দেখেছেন যে ঐক্যমত্য কমিশনে কিন্তু এখানে কনসেনসাস হয়েছে, জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে যে আচ্ছা অন্তত 5% করে হচ্ছে নারীদেরকে এখানে আসন দেওয়া হবে, তারপর, এবং সেটা কিন্তু মোটামুটি একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল। কিন্তু সেখানে কিন্তু যারা হচ্ছে একজনও নারী প্রার্থী দেননি। কিন্তু সেই সব দলে কি তাহলে আসলে নারীকে সম্মান দেওয়াটা কি এটা একটা মুখা, নাকি নারীকে সম্মান দেওয়ার বিষয়টি কি শুধুমাত্র একটি আলংকারিক সম্মান? কারণ এটির প্র্যাকটিস তো আমরা দেখলাম না। আবার ধরেন যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা নারী প্রার্থী দেননি শুধু না, এরকম 2 দিন আগে আপনারা দেখেছেন যে একটি ঘটনা ঘটেছে যে টক শোতে নারী প্রার্থী থাকার কারণে আরেকজন প্রার্থী আসবেন না, এবং সেই কারণে একটি চ্যানেলকে নানাভাবে বিষয়টি মানে এই যে মিসম্যানেজ করতে হয়েছে। এই যে ঘটনাগুলি ঘটছে, আসলে নারীদেরকে সীমা বেঁধে দেয়া, নাকে বলে দেয়া যে এই পর্যন্ত তুমি আসতে পারবে, এরপর তুমি আসতে পারবে না, না তুমি রাজনীতির অংশ হতে পারবে। এখন ধরেন যে একটা টক শোতে মধ্যে একটা আলোচনা একজন বলছিলেন যে নারী ভাইস চেয়ারম্যান পদে তো নারীদেরকেই আমরা নমিনেশন দিই,
তো আসলে সেখানে তো নারী চেয়ারম্যান পদে তো পুরুষকে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নাই। তো এইভাবে যদি উদাহরণ সৃষ্টি করতে হয়, এটা আসলে খুব দুঃখজনক। আমরা মনে করি যে জি, দেশে আপনার কনসার্নগুলো পেয়েছি। মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, আপনি এই উত্তরগুলো দিবেন। একই সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে জামায়াত আমির আজ বলেছেন, আমার মায়েরা তার সাক্ষী, বাংলাদেশের 9 কোটি মা তার সাক্ষী, আমি আমার মায়েদের কিভাবে সম্মান করি। এই 9 কোটি নারীর যে স্বাক্ষর যে বিষয়টি বলা হচ্ছে, এটি আসলে আমি বুঝি নাই। মানে উনি কোন বিষয়টাকে কোট করে বলেছেন 9 কোটি নারীর কথা? উনি যে বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন এটি হলো, তাকে বাংলাদেশের নারীরা আমিরে জামাতের বক্তব্য শুনেন এবং তার বক্তব্যকে ফলো করেন। আমরা যখন দেখি আমিরে জামাত বক্তব্য দেন, অনেক নারী আছেন যারা ওনার বক্তব্য নিয়ে বিভিন্ন সময় নিজেরা আবার বিভিন্নভাবে ইউটিউবে বিভিন্ন প্রচারণায় তারা তার বক্তব্যকে কোট করেন। তিনি একজন মানবিক মানুষ, তিনি নারীদের সম্মানের ব্যাপারে খুব সিরিয়াস, এবং তিনি যে প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে চালিয়ে আসছেন এবং যে সমস্ত প্রতিষ্ঠানে তিনি আছেন, সেখানে একদিকে সকল ধর্মমতের মানুষ আছে এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে ওনার কর্মক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করছে। আমার বোনের একটা প্রশ্নের জবাব আমি দিতে চাই। তিনি বারবার নারীর সম্পত্তির বিষয়টাকে সামনে আনছেন। ইসলামে একটা উত্তরাধিকারী আইন আছে, এখানে নারীদেরকে সম্পত্তির অর্ধেক দেয়া হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নারীকে কেন অর্ধেক দেয়া হলো? আমি যদি আপনাকে একটা যুক্তি দিই, এই নারী যত বছর দেশে বা স্বামীর ঘরে সংসার করেন, তিনি কিন্তু বছরে যদি 2 বার 5 বার 7 বার 10 বার বা পার্মানেন্টলি কোনো কারণে তিনি ডিভোর্স হয়ে যায়, তিনি কিন্তু তার ভাইয়ের কাছে এসে আশ্রয় নেন, ভাইয়ের কাছেই তিনি থাকেন এবং ওই ভাইয়ের মা বাবা সবসময় ভরণ পোষণগুলো তার ছেলে সন্তানরাই করেন। এইভাবে আমরা যদি আরো অনেক যুক্তি দিতে পারবো। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরাধিকারী সম্পদ দিয়ে নারীদের থেকে পুরুষদের অধিকার বেশি দিয়েছেন। এটা যৌক্তিক কারণেই করেছেন। এটা আমি আমার বোনকে বলবো যে সমান সম্পত্তি না আছে, যেটা তাকে দেওয়া হয়, সেই উত্তরাধিকার আইনটা যাতে যথাযথভাবে নারীরা যাতে যেই সম্পত্তি দেওয়া হয় সেটা পাওয়ার ব্যাপারে আমরা যদি লড়াই করি, সংগ্রাম করি। আমি এখানে একটি ওয়ার্ডের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমি অনেক রাজনৈতিক দল মতের মানুষকে পেয়েছি যারা উত্তরাধিকারী সনদ নেওয়ার সময় নিজের বোন আছে অথচ অস্বীকার করে, এমন মানুষ আমি দেখেছি। আমি আমার বোনকে বলবো এই আন্দোলনটা বেশি করে করার, যে সম্পত্তিটুকু বোন পাবে সেই সম্পত্তিটা যাতে যথাযথভাবে তিনি পান। এটা পেলেই নারীরা একদিকে এখান থেকে পাবে, আরেকদিকে মোহরনার থেকে পাবে, আরেকদিকে তার স্বামীর থেকে পাবে, আরেকদিকে তার সন্তান থেকে সুবিধা পাবে। সব দিক মিলিয়ে আমাদের পুরুষদেরকে মোহরনা দিতে হয়, পুরুষরা মোহরনা দেন, নারীরা পান। এই সব কিছু মিলে উনি শুধু সম্পত্তি সমান অধিকার চান। এখন যদি আমি বলি বিয়ের সময় তাইলে নারীকে মোহরনা দিতে বলেন, কথাটা যেমন অযৌক্তিক, তেমনি সম্পত্তিতে সমান অধিকার চাওয়াটাও সমানভাবে অযৌক্তিক। আমি বোনকে এই বিষয়টাকে যথাযথভাবে স্টাডি করা এবং রিয়েলাইজ করার অনুরোধ করব। জি, আপনি ন্যায্যতার প্রশ্নের কথা বলছেন। জি, সংক্ষেপে, একদম সংক্ষেপে। সুরিয়ান মানিকের ব্যাপারে আন্দোলন করেছেন, শ্রমিক আন্দোলনের ব্যাপারে। আমি শুধু ওনাকে মিন করে সব কথা বলিনি, এখানে তো আমাদের অন্য দলের প্রতিনিধিও আছেন, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিনিধিও আছেন। সবকিছু আপনি আপনার দিকে টেনে না নিয়ে কিছু আমাদের বন্ধু জাতীয়তাবাদী দলের জন্য রাখেন, ওনারাও কিছু জবাব দিবেন। আমি সব মিলিয়ে কথাগুলো বলেছি। এই কারণে
আমি আপনারা অনেক জায়গায় আন্দোলন করেছেন করবেন এই ব্যাপারে কনসার্ন জি, আপনাকে ধন্যবাদ। আপনার কনসার্নগুলো উঠে এসেছে আমাদের কাছে অলরেডি। আরিফুল ইসলাম আদিবের কাছে যেতে চাই। যেই উদ্ভূত পরিস্থিতিতে যে আলোচনা হচ্ছে আপনি সেখান থেকে বলতে পারেন। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করি, একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন, আপনার বাবা যে ভুল করেছেন আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন ভুলের কথা বলছেন আপনারা? তিনি তো রাজনৈতিক দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন এবং সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং জামায়াতে ইসলামীও তখন রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তাহলে কোন ভুলের কথাটা ইঙ্গিত করা হয়েছে? আপনি যে বক্তব্যটি বলেছেন তার পূর্বে আমি একটু বলতে চাই, আমাদের মনীষা আপা একটা বিষয় তার বক্তব্য দিতে গিয়ে হচ্ছে এনসিপির একটা বিষয় টেনে আনছেন। গণতন্ত্রের সংজ্ঞা তিনি বুঝালেন, তারপরে সেই জায়গা থেকে যে সেখানে তিনি বললেন যে এনসিপি ডিসিশন মেকিং এ সদস্য উপস্থিত থাকলেও সেটা গণতন্ত্র আসলে কতটুকু প্রতীয়মান হয় সেটা স্পষ্ট না, বরঞ্চ আমাদের কিছু বোনেরা বা সহযোদ্ধারা যারা জামাতের সাথে জোটের প্রসঙ্গে কয়েকজন পদত্যাগ করেছেন সেটাকে তিনি বলেন যে সেই বিষয়টাই হচ্ছে আসলে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু একই সাথে আমরা দেখি যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে সেই দলের ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বরা পদত্যাগ করেছেন, সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ অভিযোগ আসছে এবং সেই একই দলের কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব কিন্তু নারীদের উল্লেখযোগ্য সংখ্যক নেই। ফলশ্রুতিতে বিষয়গুলো অন্য দলকেও টেনে আনার সময় নিজেদের দলের অবস্থান, সেখানে নারীদের অবস্থান কি এবং যে অভিযোগগুলো দলের ভিতরে উত্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলো আসলে কতটুকু সুরা হয়েছিল সেই বিষয়গুলো আসলে স্পষ্ট করলে ভালো হয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের জামাত ইসলামের প্রতিনিধি ভাই উনি বলেছিলেন যে জাহাঙ্গীরনগর আন্দোলনের বিষয়ে, সেটা অবশ্য মনীষা আপা অ্যান্সার করেছেন যে জাহাঙ্গীরনগরে তখন মানিকরে কিন্তু ক্যাম্পাস থেকে আন্দোলন করে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল রানিং ছাত্রলীগের সেক্রেটারিকে, এবং সেটা তৎকালীন আপনার হচ্ছে তখন সাংস্কৃতিক জোট, বামপন্থী সংগঠন এবং অপরাপর ক্রিয়াশীল সংগঠনগুলো সেখানে অ্যাক্টিভ ছিল। যেহেতু ওই মোমেন্টে ক্যাম্পাসে বামপন্থী সংগঠন অ্যাক্টিভ ছিল, ফলে স্বাভাবিকভাবে তাদের ভূমিকা রাখার সুযোগ হয়েছিল সেই সময়। আর সর্বশেষ যে বিষয়টি বললেন আপনার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটাকে আরেকবার করবো। জি জি, প্রশ্নটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, মনে পড়েছে এবার নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনি বলেছেন যে তিনি একটি আজকে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা প্রসঙ্গে। তিনি হয়তো এটি বলেছিলেন যে শেখ হাসিনাকে তো হচ্ছে বাংলাদেশে যখন শেখ হাসিনা আসেন সে সময় তো রাষ্ট্রীয় ক্ষমতায় আপনার হচ্ছে জিয়াউর রহমান ছিলেন। ফলশ্রুতিতে সেক্ষেত্রে তারও তো একটা গণতান্ত্রিক জায়গা থেকে একটা ভূমিকা ছিল যে সে দেশে আসবে, রাজনীতি করবে। সেটা আর কি বুঝিয়েছে যে শেখ হাসিনা দেশে আসার জাস্ট কিছুদিন পরেই সম্ভবত 17ই মে হচ্ছে সম্ভবত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, আর তার ঠিক 2 সপ্তাহ বা কিছুদিন পরেই হচ্ছে আপনার হচ্ছে জিয়াউর রহমান সামরিক কুতে মারা যান। ফলশ্রুতিতে এইটা হয়তো সেটা তিনি হয়তো মিন করে থাকতে পারেন। আর কিছুটা আমরা এখন যেভাবে দেখে থাকি যে নির্বাচনকে সামনে রেখে বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দরা হচ্ছে আওয়ামী লীগ বিষয়ে বেশ নরম সুরে কথা বলতেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান ছিল না। পটুয়াখালীর এক প্রতিনিধি তাদের ছিলেন হাসান মামুন, তিনি তো স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এনসিপি গণ অধিকার পরিষদ, আমরা করি না, তবে আপনারা আমাদের কাছে নিরাপদ। তারপরে বিভিন্ন জায়গায় জামালপুরে শেরপুরের এক নারী প্রতিনিধি ছিলেন বিএনপি, তিনি বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী লীগ বিএনপির কিংবা হচ্ছে অন্য চোর বাটপার কিছু বুঝি না, নির্বাচনের সময় আমাদেরকে সবাইকে প্রয়োজন হবে। তো এই ধরনের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের প্রতি নর্মালাইজ করা কিংবা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিংবা আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন তাদেরকে দলে টেনে আনার একটা নানা ধরনের বক্তব্য, ওভারঅল সবকিছু মিলেই মূলত সেই জিনিসটা। আদিব, আপনার উত্তরটা চলে এসছে। আমরা যেতে চাই ওয়ারেস আলী মামুনের কাছে। সেটি হচ্ছে, আপনার সহ আলোচকরা বেশ কিছু প্রশ্ন করেছেন, আপনি খুব সংক্ষেপে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা প্রশ্ন, নির্বাচন কমিশনে নজরুল ইসলাম খান আজ বলেছেন শান্তি কমিটির আদলে পাড়ায় পাড়ায় কমিটি গঠনের একটি অভিযোগ করেছেন, এই অভিযোগের ভিত্তি কি?
আমি বুঝতে পারি, আপনার প্রশ্নটা সঠিক বুঝতে পারিনি। প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশনে নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি আজ গিয়েছিলেন এবং তিনি গণমাধ্যমকে বলেছেন শান্তি কমিটির আদলে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তি কি? এখন দেখেন, এই নির্বাচন নিয়ে যে অবস্থান, আমরা আসলে 17 বছর সংগ্রাম করি নির্বাচনের প্রত্যাশায়। এখন নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে এই স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু আমরা যদি দেখি যে 5 আগস্টের পরিবর্তনের পর থেকেই নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকমের ইস্যু দাঁড় করিয়ে, মানে বিভিন্ন সময় ইস্যু ভিত্তিক কথা বলা হয়েছে, যেটি মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে যে নির্বাচনটি আদৌ সঠিক সময় হবে কিনা এবং সঠিকভাবে হবে কিনা। সেই ক্ষেত্রে এখনো নির্বাচন নিয়ে নানা রকমের অভিযোগ তোলা হচ্ছে, নির্বাচন নানা বিষয় নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। সেই ক্ষেত্রে একটা শঙ্কা আছে যে এই নির্বাচনকে বানচাল বা নির্বাচনকে বিতর্কিত করার একটি ষড়যন্ত্র। আর সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় এরকম ইস্যু ভিত্তিক মানে জায়গায় কমিটি গঠন হচ্ছে, যে কমিটিগুলো নিয়ে আমরা শঙ্কিত যে এটি আসলে নির্বাচনকে নিরাপদ করার জন্য করা হচ্ছে নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিতর্কিত করার জন্য, বন্ধ করার জন্য করা হচ্ছে। এটা নিয়ে একটি প্রশ্ন আছে, আমাদের মধ্যে শঙ্কা আছে। তা সর্বোপরি আমরা নির্বাচন নিয়ে প্রত্যাশা করি যে নির্বাচনটি দীর্ঘদিনের সংগ্রামের ফসল, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আর যে ইস্যুতে আসলে মূলত এখানে কথা, দেখেন জামাত ইসলামী একটা মানে ধর্মভিত্তিক দল যারা ইসলামকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করে। সেই ক্ষেত্রে আসলে ইসলাম নিয়ে এক এক সময় এক এক ইস্যুতে এক এক ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। নারী নেতৃত্ব নিয়ে ওনাদের প্রথম থেকে যে অবস্থান, ভোটের মাঠে এক রকমের অবস্থান, ভোটের মাঠের বাইরে আরেক রকম অবস্থান, এই জায়গাগুলোতেই প্রশ্ন দেখা দিয়েছে, যেগুলো আসলে জামাত ইসলামের রাজনীতিকে এখন জনমন একটি প্রশ্নের সম্মুখীন করেছে। আপনি বলছেন জনমনে প্রশ্নের সম্মুখীন করেছে। জামায়াতে ইসলামীর থেকে আরেকটা দাবিও আছে, সেটি হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জায়গায়, ইভেন বিভিন্ন জায়গায় না, সব জায়গায় তারা ভোটের মাঠে একটি প্রচারণা করছে, সেটি হচ্ছে যে অন্যদেরকে তো দেখেছেন, একবার অন্তত আমাদেরকে ভোট দিয়ে দেখেন। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই বক্তব্যে মানুষজন বেশ সাড়া দিচ্ছে এবং এই জায়গায় বিএনপি কিছুটা পিছিয়ে পড়ছে। বিএনপি কি পিছিয়ে পড়ছে কিনা? দেখেন, বিএনপির পিছনের কিছু নেই। আমরা যদি মানে আজকে যে নির্বাচন নিয়ে আমরা যে আন্দোলন নিয়ে, 24-এর আন্দোলন নিয়ে আমরা গর্ব করছি, অহংকার করছি, এই 24-এর এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে বিএনপি। বিএনপি একমাত্র দল যারা 17 বছর জুলুম, নির্যাতন, হামলা, মামলা সমস্ত কিছু মোকাবেলা করে এই আন্দোলন চালিয়েছে, স্বৈরাচার পতনের আন্দোলন চালিয়েছে। আপনি যদি হিসাব দেখেন, 17 বছর বিএনপি সবচেয়ে নির্যাতিত দল, বিএনপি নেতাকর্মী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। খালেদা জিয়ার যে অবদান, যে খালেদা জিয়ার যে ত্যাগ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। না, এগুলো তো কেউ অস্বীকার করছে না, কিন্তু ভোটটা যদি বিএনপি কে না দেয় সেক্ষেত্রে কি হবে? যুদ্ধ আইনের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে, স্বৈরাচার পতনের আন্দোলনে কিন্তু তাদের সেই ভূমিকা ছিল না। কাজেই এইখানে বিএনপি আজকের এই আন্দোলন, এই নির্বাচন দাবি আদায় করার পিছনে বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি। আপনি বলছেন এই ভূমিকাগুলো মানুষজন মনে রাখবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চারজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে রাজনীতির আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং এই ব্যস্ত সময়ের মধ্যে। বক্তব্য পাল্টা বক্তব্য আছেই, কাকে বিশ্বাস করবেন ভোটার, কার উপর আস্থা রাখবেন, সেই সিদ্ধান্তটাই ঠিক করে দেবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা ফিরবো আগামীকাল ঠিক একই সময়। দর্শক থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।